ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ক্লজ নিয়ে আলোচনা করব। এই ক্লজ জয়েনিং এবং সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের যখন আমরা ট্রান্সফরমেশন শিখব, তখন এই ক্লজের কনসেপ্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাহলে আমরা শুরু করি ক্লজ নিয়ে আমাদের আলোচনা। ক্লজ নিয়ে আলোচনার শুরুতেই আমরা জানব ক্লজ কাকে বলে এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রেজ কাকে বলে সেটাও আমরা জেনে নেব। আমরা প্রথমেই একটি সেন্টেন্স দেখি। দেখো, যে সেন্টেন্স আমরা প্রথমে পেলাম, হি গেভ মি এ গোল্ড চেন। এরপরে আমরা আরেকটি সেন্টেন্স দেখি, হি গেভ মি এ চেন হুইচ ইজ মেড অফ গোল্ড। লক্ষ্য করো, এই দুটো সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ এক, কিন্তু দুটো সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিছুটা আলাদা। আমরা এবার দেখে নেব সেই স্ট্রাকচার। দেখো, প্রথম সেন্টেন্সে আমরা ব্যবহার করেছি গোল্ড চেন, এই দুটো শব্দ, গোল্ড এবং চেন। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, ওই একই অর্থ বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি হুইচ ইজ মেড অফ গোল্ড। এই দুটো ক্ষেত্রেই দেখো, এই গোল্ড চেন এই অংশটুকু দেখো, এই গোটা সেন্টেন্সের একটা পার্ট। এক্ষেত্রেও তাই, হি গেভ মি এ চেন হুইচ ইজ মেড অফ গোল্ড, এই যে কমপ্লিট সেন্টেন্স, এই কমপ্লিট সেন্টেন্সের একটি পার্ট হচ্ছে হুইচ ইজ মেড অফ গোল্ড। তাহলে প্রথম সেন্টেন্সের এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ এবং সেকেন্ড সেন্টেন্সের এই শব্দ সমূহ বলতে পারো, এরা একটি গোটা সেন্টেন্সের পার্ট। সুতরাং এরা হচ্ছে পার্ট অফ সেন্টেন্স। এইবার দেখো, এই যে গোল্ড চেন, এই অংশে কোনো ফাইনাইট ভার্ব নেই। গোল্ড এবং চেন এই অংশে, এই যে শব্দ সমষ্টি বা বাক্যের অংশ, যে অংশে কোনো ফাইনাইট ভার্ব নেই, এই অংশটিকে আমরা বলি ফ্রেজ। এইবার দেখো সেকেন্ড সেন্টেন্স। এই সেকেন্ড সেন্টেন্সে আমরা ইজ, এই যে পার্ট হুইচ ইজ মেড অফ গোল্ড, এই যে পার্ট আমরা পেয়েছি, সেই পার্টে দেখো ইজ একটি ফাইনাইট ভার্ব আমরা পেলাম। তাহলে প্রথম সেন্টেন্সের ওই গোল্ড চেন অংশে অর্থাৎ ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব ছিল না, অর্থাৎ ফ্রেজে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। কিন্তু সেকেন্ড সেন্টেন্সের যে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করছি, হুইচ ইজ মেড অফ গোল্ড, এই অংশে দেখো একটি ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই ফাইনাইট ভার্ব যুক্ত যে বাক্যের অংশ, সেই অংশকেই আমরা বলছি ক্লজ। তাহলে ক্লজ কাকে বলবো? এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ এ ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব যুক্ত বাক্যের অংশকে, যেখানে শব্দ সমষ্টি আমরা পাবো, সেই অংশকেই আমরা কিন্তু বলছি ক্লজ। তাহলে ক্লজের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে, তোমরা সব সময়ের জন্য মনে রাখবে যে ক্লজে কিন্তু আমরা একটি ফাইনাইট ভার্ব অবশ্যই পাবো। তাহলে আমরা দেখলাম যে ক্লজ এবং ফ্রেজের পার্থক্য। আমরা ফ্রেজ সম্পর্কে পরবর্তীকালে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে আমরা ক্লজ সম্পর্কে একটু ভালো করে জেনে নিই। দেখো, এখানে আমরা একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করি। এই যে সেন্টেন্স আমরা এখানে লিখলাম, আই নো দ্য বয় হু ওন দ্য ফার্স্ট প্রাইজ। দেখো, এই সেন্টেন্সে আমরা
দুটো অংশ পাচ্ছি, একটা অংশ আই নো দ্য বয়, আরেকটি অংশ হু ওন দ্য ফার্স্ট প্রাইজ। এই দুটো অংশ আমরা পাচ্ছি। এইবার লক্ষ্য করো, আমরা যদি প্রথম অংশ নিই আই নো দ্য বয়, সেই প্রথম অংশে দেখো নো, KNOW, নো, এই একটি ভার্ব আমরা পাচ্ছি। এবং লক্ষ্য করো যে এই ভার্বটি কিন্তু একটি ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে এর আগেই একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি। আমরা জানি যে ফাইনাইট ভার্ব কাকে বলে। এখানে দেখো এই যে নো, এ কিন্তু একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ এই যে বাক্যের অংশ আমরা পেলাম আই নো দ্য বয়, এখানে একটি ফাইনাইট ভার্ব আছে। যেহেতু এখানে ফাইনাইট ভার্ব আছে, সেহেতু আমরা এই অংশটুকুকে বলতে পারি যে এটি একটি ক্লজ। এবার দ্বিতীয় অংশ দেখো, হু ওন দ্য ফার্স্ট প্রাইজ। এই অংশে লক্ষ্য করো ওন, আমরা একটি ভার্ব পেলাম, যে ভার্বটি ফাইনাইট ভার্ব। তাহলে এই হু ওন দ্য ফার্স্ট প্রাইজ, এই যে বাক্যের অংশ, সেই অংশে একটি ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি, যেটি হলো ওন। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই যে দ্বিতীয় অংশ হু ওন দ্য ফার্স্ট প্রাইজ, এটিও একটি ক্লজ। তাহলে লক্ষ্য করো যে এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পেয়েছি। আই নো দ্য বয় একটি ক্লজ এবং হু ওন দ্য ফার্স্ট প্রাইজ আরেকটি ক্লজ। এইবার দেখো, যদি দ্বিতীয় যে অংশটি, সেই অংশটি যদি এই বাক্যে না থাকতো, আই নো দ্য বয়, লক্ষ্য করে দেখো এই আই নো দ্য বয়, এই অংশটুকু কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এর অর্থ প্রকাশ করার জন্য অন্য কাউকে প্রয়োজন হচ্ছে না, এ স্বাধীনভাবে বাক্যে ব্যবহার হতে পারছে। আই নো দ্য বয়, এই যে অংশ, যে অংশ স্বাধীনভাবে বাক্যে ব্যবহার হতে পারে, যে যার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো অংশের সাহায্যের প্রয়োজন হয় না, সেই অংশকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, বা মেইন ক্লজও বলি, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আমরা বলি। তাহলে বাক্যে আমরা একটি ক্লজ পেলাম, যে ক্লজটি কি করছে, বাক্যে নিজের ওই অংশটুকুর অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে। সেই অর্থ প্রকাশের জন্য কারোর সাহায্যের দরকার হচ্ছে না, সেই অংশটুকুকে আমরা বলছি, বা সেই ক্লজটিকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা মেইন ক্লজ, বা প্রিন্সিপাল ক্লজ। এইবার লক্ষ্য করো, হু ওন দ্য ফার্স্ট প্রাইজ, এই অংশটুকুও কিন্তু একটি ক্লজ, আমরা আগেই দেখেছি। এইবার দেখো, এই হু ওন দ্য ফার্স্ট প্রাইজ, যে প্রথম পুরস্কার জিতেছিল, দেখো এই অংশটুকুর আলাদাভাবে কিন্তু এই অংশটুকুর কোনো অর্থ নেই। আমরা যদি প্রথম অংশ, অর্থাৎ যেটাকে আমরা, যে ক্লজটাকে আমরা বললাম যে মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই অংশটুকু যদি না থাকে, তাহলে এই হু ওন দ্য ফার্স্ট প্রাইজ, যে প্রথম প্রাইজ জিতেছিল, এই অংশটুকুর কোনো অর্থ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। যে প্রথম প্রাইজ জিতেছিল, দেখো ইনকমপ্লিট। তার মানে এই যে অংশটুকু, এই অংশটুকুকে সম্পূর্ণ করার জন্য, এর অর্থটাকে সম্পূর্ণ করার জন্য কাউকে প্রয়োজন হচ্ছে। আই নো দ্য বয়, এই অংশটুকুর প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের প্রয়োজন হচ্ছে এই সেকেন্ড ক্লজটা, যেটা হু ওন দ্য ফার্স্ট প্রাইজ, তার অর্থ সম্পূর্ণ করার জন্য। তার মানে হু ওন দ্য ফার্স্ট প্রাইজ, এই যে অংশটুকু, এই অংশটুকু নিজের অর্থ সম্পূর্ণ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সেই জন্য এই অংশটুকুকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ বাক্যের যে ক্লজ তার অর্থ সম্পূর্ণ করার জন্য প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভরশীল,
তাকেই আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা জানলাম যে ক্লজ কাকে বলে, ক্লজ এবং ফ্রেজের যে পার্থক্য সেটাও আমরা দেখলাম। আরো দেখলাম যে একটি সেন্টেন্সে একের বেশি ক্লজ থাকতে পারে এবং দেখলাম যে সেই সেন্টেন্সে যে ক্লজ ওই সেন্টেন্সের আর কোনো ক্লজের সাহায্য ছাড়াই নিজের অর্থ সম্পূর্ণ করতে পারছে, সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে, তাদেরকে আমরা প্রিন্সিপাল ক্লজ বললাম। আর ওই প্রিন্সিপাল ক্লজের ওপর ওই সেন্টেন্সের যে ক্লজগুলি একটি হতে পারে বা দুটো হতে পারে, সেই ক্লজগুলি নির্ভরশীল নিজের অর্থ প্রকাশের জন্য, তাদেরকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে আমরা চিনলাম। এখানে আমরা একটি সেন্টেন্স প্রথমে দেখি। দ্য বয় ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট। দেখো এই সেন্টেন্সের আমরা দুটো অংশ পাচ্ছি, দ্য বয় ইজ অনেস্ট এবং আই নো ইট। লক্ষ্য করো এই যে প্রথম অংশ দ্য বয় ইজ অনেস্ট, এখানে আমরা ইজ ভার্ব পাচ্ছি যেটি একটি ফাইনাইট ভার্ব। তার মানে দ্য বয় ইজ অনেস্ট এই অংশে একটি ফাইনাইট ভার্ব আছে, এটি একটি বাক্যের অংশ, অতএব এই অংশটি একটি ক্লজ, দ্য বয় ইজ অনেস্ট। এরপরে লক্ষ্য করো আই নো ইট, এই যে অংশ আমরা পাচ্ছি এখানে নো এই যে ভার্ব, এই ভার্বটি কিন্তু একটি ফাইনাইট ভার্ব। তার মানে এই অংশেও একটি ফাইনাইট ভার্ব আছে যেটা নো। তাহলে আমরা বলতে পারি যে এই অংশটিও একটি ক্লজ। এই বাক্যে আমরা দুটি ক্লজ পেলাম, একটি হচ্ছে দ্য বয় ইজ অনেস্ট আর একটি আই নো ইট। এইবার লক্ষ্য করো দ্য বয় ইজ অনেস্ট, ধরে নাও অ্যান্ড আই নো ইট এই সেন্টেন্সে নেই। দেখো দ্য বয় ইজ অনেস্ট এই অংশটুকু কিন্তু তার অর্থ সম্পূর্ণ করতে পারছে, তার অর্থ সম্পূর্ণ করার জন্য কিন্তু আর কাউকে প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে দ্য বয় ইজ অনেস্ট এই অংশটি একটি প্রিন্সিপাল ক্লজ। এরপরে দ্বিতীয় অংশ দেখো আই নো ইট, এই অংশও কিন্তু অর্থ সম্পূর্ণ করতে পারছে অন্য কারোর সাহায্য ছাড়া, আই নো ইট। তাহলে এই অংশটিও একটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে লক্ষ্য করো যে এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ পেলাম, একটি দ্য বয় ইজ অনেস্ট আর একটি আই নো ইট। এবং এই দুটো প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড, এই যে অ্যান্ড এই শব্দটি দিয়ে দুটি অংশকে যুক্ত করা আছে। এই অংশটিকে আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড, অর, বাট, অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার অর, নাইদার নর ইত্যাদি ইত্যাদি। তাহলে এই দুটো প্রিন্সিপাল ক্লজ একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। এই দুটো অংশকে আমরা, দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা কোঅর্ডিনেট ক্লজ আমরা বলতে পারি। তাহলে দেখো আমরা ক্লজ কিন্তু তিন ধরনের পেলাম, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। এই কোঅর্ডিনেট ক্লজ কিন্তু মূলত এরা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এই সেন্টেন্সের ক্ষেত্রে, এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে যেখানে দুটো প্রিন্সিপাল ক্লজ একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে, তখন তাদেরকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি, কিন্তু এরা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এটা একটু মনে রাখবে। আমরা
ক্লজ কাকে বলে জানলাম। আমরা দেখলাম যে বাক্যে মূলত দু ধরনের ক্লজ পাওয়া যায়, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। আরো এক ধরনের ক্লজের কথা আমরা জানলাম, যে ক্লজগুলো মূলত প্রিন্সিপাল ক্লজ, কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যেহেতু ওই ক্লজগুলো একটি সেন্টেন্সে যুক্ত থাকে, সেহেতু ওদেরকে কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেটিং ক্লজও বলে। কিন্তু ওই কোঅর্ডিনেট ক্লজ মূলত প্রিন্সিপাল ক্লজ। এইবার আমরা সাবঅর্ডিনেট ক্লজের কতগুলো ভাগ সম্পর্কে জানব। এখানে আমরা একটা সেন্টেন্স দেখি, হোয়াট ই সেড সারপ্রাইজড হিজ ফ্যামিলি। এই সেন্টেন্সে লক্ষ্য করো, সারপ্রাইজড হিজ ফ্যামিলি এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজ। হোয়াট ই সেড বাক্যের এই যে অংশ, এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ। এইবার লক্ষ্য করো, এই হোয়াট ই সেড এই সাবঅর্ডিনেট ক্লজ এই বাক্যে একটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে সাবজেক্ট হিসেবে শুধুমাত্র নাউন বা প্রোনাউনই আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই হোয়াট ই সেড এই যে ক্লজ, এটা নিঃসন্দেহে একে আমরা প্রোনাউন বলবো না, একে আমরা নাউন বলবো। তাহলে এই সেন্টেন্সে আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ পেলাম, আমরা দেখতে পেলাম যে সেই সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতো এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে। সেই জন্য এই সেন্টেন্সে এই সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা বলবো নাউন ক্লজ। আরো একটা সেন্টেন্স আমরা দেখি, হি ডিডন্ট নো why he was not playing। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সে হি ডিডন্ট নো এটা প্রিন্সিপাল ক্লজ। এরপরে দেখো, নোকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে দেখো আমরা একটি অ্যান্সার পাচ্ছি why he was not playing, এবং এই অংশটুকু আমরা বলতে পারি যে সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটুকু why he was not playing, দেখো এই অংশটুকু তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে, সেই জন্য এই অংশটুকুকে আমরা সাবঅর্ডিনেট ক্লজই বলবো। এইবার দেখো, এই যে why he was not playing এই অংশটুকু কিন্তু এই গোটা বাক্যের অবজেক্ট। সে জানতো না, কি জানতো না? সে কেন খেলছে না। এই অবজেক্ট হিসেবে একটি সেন্টেন্সে আমরা জানি যে নাউন এবং প্রোনাউনই ব্যবহার হতে পারে একটি সেন্টেন্সে। তাহলে why he was not playing এই যে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটি এই বাক্যে যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সেহেতু আমরা বলতে পারি যে এই বাক্যে নাউনের কাজ করছে এই সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা বলবো নাউন ক্লজ। তাহলে দেখো, আমরা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, এরপরে সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, যে সাবঅর্ডিনেট ক্লজগুলো সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। এই নাউন হিসেবে সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো ব্যবহার হয় তাদেরকে আমরা বলি নাউন ক্লজ। যেমন প্রথম সেন্টেন্সে যেমন আমরা পেয়েছি হোয়াট ই সেড, এটা সাবঅর্ডিনেট ক্লজ, বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অতএব এ নাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়েছে, সেই জন্য নাউন ক্লজ। সেকেন্ড সেন্টেন্সে why he was not playing, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটুকু এই গোটা সেন্টেন্সের অবজেক্ট,
অতএব সে নাউনের কাজ করছে, সেই জন্য সে নাউন ক্লজ, অর্থাৎ ওয়াই হি ওয়াজ নট প্লেয়িং, এই সাবঅর্ডিনেট ক্লজটি এই সেন্টেন্সে নাউন ক্লজ। তাহলে আমরা নাউন ক্লজ কাকে বলে সেটা জানলাম। আমরা নাউন ক্লজ সম্পর্কে জানলাম। এইবার আমরা নাউন ক্লজের বিভিন্ন ফাংশনগুলো সম্পর্কে জানব। এই ফাংশনগুলোর মধ্যে দেখো, আমরা প্রথমেই যখন আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এটা আবার আমরা আরেকটি সেন্টেন্সে দেখে নিই। when he will return is not certain। এই সেন্টেন্সে লক্ষ্য করো যে when he will return এই অংশটুকু, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজ ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এই বাক্যে ব্যবহার হয়েছে। তাহলে নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসেবে একটি সেন্টেন্সে ব্যবহার হয়। ভার্বের অবজেক্ট হিসেবেও নাউন ক্লজ ব্যবহার হয়, সেটা আমরা আগেই দেখেছি, আর একবার আমরা এখানে দেখে নিই। আই স দ্যাট দ্য রুম ওয়াজ এমটি। দেখো, স ভার্বকে যদি ওয়াট দিয়ে কোশ্চেন করো তাহলে অ্যান্সার পাবে দ্যাট দ্য রুম ওয়াজ এমটি। তাহলে এই যে অংশ, এই অংশটুকু স ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা জানি যে ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করা হয়। তাহলে এখানে যে আমরা ক্লজ পেলাম সেই ক্লজটি নাউন ক্লজ হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে। এরপরে দেখো, অবজেক্ট টু এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও নাউন ক্লজ ব্যবহার হয়। যেমন ধরো এই সেন্টেন্সে আই ওয়াজ অ্যাংরি অ্যাট হোয়াট হি সেড। এই যে হোয়াট হি সেড যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা পেয়েছি, এটা অ্যাট এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এই বাক্যে ব্যবহার হয়েছে, এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হয়। তাহলে এই যে হোয়াট হি সেড এই অংশটুকুও কিন্তু নাউনের মতো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে। এরপর দেখো, কমপ্লিমেন্ট টু এ ভার্ব। সেন্টেন্স দেখি আমরা, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। এই যে ভার্ব আমরা পেয়েছি ইজ, এই ভার্ব এই সেন্টেন্সটির অর্থ সম্পূর্ণ করতে পারছে না। এর অর্থ সম্পূর্ণ করার জন্য আমাদেরকে একটি নাউন ব্যবহার করতে হতো। এখানে আমরা কি ব্যবহার করেছি? একটি সাবঅর্ডিনেট ক্লজ, হোয়াট উই এক্সপেক্টেড। তাহলে এই যে হোয়াট উই এক্সপেক্টেড এই সাবঅর্ডিনেট ক্লজ এই সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহার হয়েছে ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে হোয়াট উই এক্সপেক্টেড এখানে নাউন ক্লজ। আবার আমরা আরেকটি ফাংশন দেখে নিই, অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন। দেখো, ইট ইজ ট্রু দ্যাট দ্য বয় ইজ অনেস্ট। এখানে লক্ষ্য করো, এই যে দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ। লক্ষ্য করো এই সেন্টেন্সে ইট ইজ ট্রু, ইহা সত্যি, সত্য, দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, যে ছেলেটি সৎ। লক্ষ্য করো এই যে সত্যের কথা বলা হয়েছে, এই সত্যটাই কিন্তু দ্যাট দ্য বয় ইজ অনেস্ট। অর্থাৎ এই ট্রু যে নাউন, সেই নাউন এবং দ্যাট দ্য বয় ইজ অনেস্ট এই সেন্টেন্সের বক্তব্য অনুযায়ী দুটোই কিন্তু একই। যখনই দুটো নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ যখনই পাশাপাশি বসবে এবং তারা যখন একই ব্যক্তি বা একই বস্তু বা একই বক্তব্যকে বোঝাবে, তখনই তাদের অ্যাপোজিশন বলা হয়। তাহলে দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, এক্ষেত্রে অ্যাপোজিশন, কার অ্যাপোজিশন? ট্রু এই নাউনের। তাহলে এখানে দেখো, এই যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা পেলাম, সে নাউনের অ্যাপোজিশন হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে। তার মানে নাউন ক্লজ
নাউন ক্লজ নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবেও সেন্টেন্সে ব্যবহার হয়। আমরা জেনেছি বাক্যের ফাইনাইট ভার্ব যুক্ত যে অংশ নিজের অর্থ সম্পূর্ণ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এবং এর আগেই আমরা এক প্রকারের সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করেছি, নাউন ক্লজ। এইবার আমরা এখানে আরো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটি সেন্টেন্স নিই, ইউ স দ্য ম্যান হু ইজ এ গ্রেট রাইটার। লক্ষ্য করো এই সেন্টেন্সে দুটি অংশ, প্রথম অংশ ইউ স দ্য ম্যান এবং দ্বিতীয় অংশ হু ইজ এ গ্রেট রাইটার। এইবার আমরা এই সেন্টেন্সের প্রথম অংশকে দেখি, ইউ স দ্য ম্যান। দেখো এই অংশে আমরা স এই ফাইনাইট ভার্ব পেয়েছি, অর্থাৎ ইউ স দ্য ম্যান এই অংশটি একটি ক্লজ। এইবার এই বাক্যে যদি হু ইজ এ গ্রেট রাইটার এই অংশটুকু না থাকতো, শুধুমাত্র ইউ স দ্য ম্যান থাকতো, তাহলে দেখো এই অংশের একটা অর্থ, সম্পূর্ণ অর্থ আমরা পাচ্ছি। ইউ স দ্য ম্যান, মানুষটিকে তুমি দেখেছিলে। তাহলে এই যে এই অংশ নিজের অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য কারোর সাহায্য নিচ্ছে না, নেওয়ার প্রয়োজন পড়ছে না। তাহলে এই অংশকে অবশ্যই আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। এইবার বাক্যের অপর অংশ দেখো, হু ইজ এ গ্রেট রাইটার। লক্ষ্য করো এখানে ইজ এই ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ এই অংশটি একটি ক্লজ। এইবার দেখো যদি ইউ স দ্য ম্যান এই সেন্টেন্সে না থাকতো, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজ যদি এখানে না থাকতো, তাহলে সেন্টেন্সটি শুধুমাত্র হতো হু ইজ এ গ্রেট রাইটার। লক্ষ্য করে দেখো এই অংশের অর্থ সম্পূর্ণ হচ্ছে না। এই অংশের অর্থ সম্পূর্ণ করার জন্য কাকে প্রয়োজন পড়ছে? ইউ স দ্য ম্যান এই প্রিন্সিপাল ক্লজকে প্রয়োজন পড়ছে। তাহলে আমরা বলতে পারি যে হু ইজ এ গ্রেট রাইটার এই অংশটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। এইবার দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা পেলাম হু ইজ এ গ্রেট রাইটার, এই অংশটুকু দেখো এই যে এখানে যে দ্য ম্যান নাউন রয়েছে, এই নাউন সম্পর্কে বলছে। এই যে হু ইজ এ গ্রেট রাইটার এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু দ্য ম্যান এই নাউন সম্পর্কে বলছে, এই নাউনকে কোয়ালিফাই করছে। আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি যে হু ইজ এ গ্রেট রাইটার এই সাবঅর্ডিনেট ক্লজটি এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ দ্য ম্যান এই নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে দেখতে পেলাম যে কোনো সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা যেমন এর আগে দেখলাম যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের কাজ করে, এখানে দেখছি সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করছে। আরো একটি সেন্টেন্স আমরা দেখি, উই হ্যাভ এ হাউস হুইচ ইজ অ্যাট দ্য টপ অফ এ হিল। তাহলে দেখো এই সেন্টেন্সেরও কিন্তু দুটি অংশ, উই হ্যাভ এ হাউস একটি অংশ, হুইচ ইজ অ্যাট দ্য টপ অফ এ হিল এটি অপর একটি অংশ। লক্ষ্য করো প্রথম অংশে উই হ্যাভ এ হাউস, এখানে হ্যাভ এই ফাইনাইট ভার্ব আমরা পেয়েছি, তাহলে এই অংশটি একটি ক্লজ। এইবার লক্ষ্য করো উই হ্যাভ এ হাউস, যদি হুইচ ইজ অ্যাট দ্য টপ অফ এ হিল এই অংশটুকু না থাকতো, তাহলে সেন্টেন্সটি শুধুমাত্র হতো উই হ্যাভ এ হাউস। দেখো একটি কমপ্লিট মিনিং এই অংশের মাধ্যমে আমরা বুঝতে পারছি, অর্থাৎ এই অংশটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কারোর সাহায্য ছাড়াই। তাহলে এই অংশকে আমরা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ বলতে পারি। এই অংশটি একটি এই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ। এবার অপর অংশটি দেখো, হুইচ ইজ অ্যাট দ্য টপ অফ এ হিল, এখানেও লক্ষ্য করো ইজ এই ফাইনাইট ভার্ব রয়েছে,
অতএব এটি একটি ক্লজ। এবং দেখো হুইচ ইজ অ্যাট দ্য টপ অফ এ হিল, এই অংশটুকু কিন্তু এই যে প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভর করছে এই অংশের অর্থ সম্পূর্ণ করার জন্য। শুধুমাত্র হুইচ ইজ অ্যাট দ্য টপ অফ এ হিল কোনো অর্থ সম্পূর্ণ করতে পারছে না। তাহলে এই অংশকে অর্থাৎ হুইচ ইজ অ্যাট দ্য টপ অফ এ হিল আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। এইবার লক্ষ্য করো, এই যে হুইচ ইজ অ্যাট দ্য টপ অফ এ হিল, এই অংশটুকু কার সম্পর্কে বলছে? এ হাউস, অর্থাৎ এ হাউসকে কোয়ালিফাই করছে। এ হাউস এটা নাউন, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করছে। আমরা জানি যে নাউনকে সেন্টেন্সে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ এই যে হুইচ ইজ অ্যাট দ্য টপ অফ এ হিল, এই সাবঅর্ডিনেট ক্লজটি এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ সে এ হাউস এই নাউনকে সে কোয়ালিফাই করছে। তাহলে দেখো এখানে দুটো সেন্টেন্স আমরা পেলাম, যে দুটো সেন্টেন্সে আমরা দেখতে পেলাম যে সাবঅর্ডিনেট ক্লজ তারা অ্যাডজেক্টিভের কাজ করছে। প্রথম সেন্টেন্সে হু ইজ এ গ্রেট রাইটার, এই সাবঅর্ডিনেট ক্লজটি দ্য ম্যান এই নাউনকে কোয়ালিফাই করছে। দ্বিতীয় সেন্টেন্সে হুইচ ইজ অ্যাট দ্য টপ অফ এ হিল, এ হাউস এই নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ যারা নাউনকে কোয়ালিফাই করে অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে তাদেরকে আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে আমরা দেখতে পেলাম যে সাবঅর্ডিনেট ক্লজের দুটো ভাগ নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমটি পেলাম নাউন ক্লজ, দ্বিতীয়টি পেলাম অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আমরা এর আগে দেখলাম যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো কোনো সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, তাদেরকে বলছি আমরা নাউন ক্লজ। আবার কোনো কোনো সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। আমরা এখানে আরো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করব। আমরা একটা সেন্টেন্স দেখি, সমু ওয়াজ পানিশড বিকজ হি কেম লেট। এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সের সমু ওয়াজ পানিশড এই অংশ লক্ষ্য করো। এখানে দেখো ওয়াজ একটি ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এই অংশটুকুকে আমরা বলতে পারি যে ক্লজ। এইবার লক্ষ্য করো, এই সেন্টেন্সে যদি বিকজ হি কেম লেট এই অংশটুকু না থাকতো, তাহলে শুধুমাত্র সমু ওয়াজ পানিশড এই সেন্টেন্স যদি আমরা পেতাম, দেখো সমু ওয়াজ পানিশড এ কিন্তু একটা অর্থ সম্পূর্ণ করছে। তাহলে আমরা এই অংশকে অবশ্যই বলতে পারি যে এই অংশটি প্রিন্সিপাল ক্লজ, কারণ এ অর্থ প্রকাশের জন্য অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়। এরপরে বিকজ হি কেম লেট এই অংশটুকু লক্ষ্য করো। বিকজ হি কেম লেট এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি কেম এই ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে অবশ্যই আমরা সেন্টেন্সের এই অংশটুকুকে ক্লজ বলতে পারি। এইবার দেখো, এই সেন্টেন্সে যদি সমু ওয়াজ পানিশড এই অংশটুকু বা এই প্রিন্সিপাল ক্লজ যদি না থাকতো, শুধুমাত্র বিকজ হি কেম লেট যদি থাকতো, দেখো কোনো অর্থ প্রকাশ হচ্ছে না বা অর্থ সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এই যে বিকজ হি কেম লেট এই অংশটুকু তার অর্থ প্রকাশের জন্য বা তার অর্থ সম্পূর্ণ করার জন্য সমু ওয়াজ পানিশড এই প্রিন্সিপাল ভার্বের উপর নির্ভরশীল। তাহলে বিকজ হি কেম লেট এই অংশটুকুকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো, বিকজ হি কেম লেট এই অংশটুকু এখানে যে ভার্ব রয়েছে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে যে ভার্ব রয়েছে সেই ভার্বকে মডিফাই করছে। পানিশড তার কারণ সেখানে বলছে। আমরা জানি যে ভার্বকে সেন্টেন্সে যে মডিফাই করে
তাদেরকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে বিকজ হি কেম লেট, এই সাবঅর্ডিনেট ক্লজ এই সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করছে। আরো একটা সেন্টেন্স আমরা দেখি, হি ওয়াজ প্লেইং ওয়েন দ্য টিচার কেম। এই সেন্টেন্সে লক্ষ্য করো, হি ওয়াজ প্লেইং, এই যে অংশ, এই অংশে দেখো ওয়াজ, আমরা ফাইনাইট ভার্ব পেয়েছি। এরপরে যেহেতু আমরা এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব পেয়েছি, এই সেন্টেন্সকে আমরা ক্লজ বলতে পারি। এরপর দেখো হি ওয়াজ প্লেইং, এই সেন্টেন্সে এই অংশটুকু কমপ্লিট অর্থ, কমপ্লিট মিনিং কিন্তু প্রকাশ করছে। এই সেন্টেন্সে যদি হোয়েন দ্য টিচার কেম এই অংশটুকু না থাকতো, হি ওয়াজ প্লেইং, তবু দেখো তার অর্থ সম্পূর্ণ করছে। তার অর্থ সম্পূর্ণ করার জন্য তাকে কারোর ওপর নির্ভর করতে হচ্ছে না, ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। তাহলে হি ওয়াজ প্লেইং এই অংশটুকুকে আমরা অবশ্যই বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। এরপরে দেখো হোয়েন দ্য টিচার কেম, এই যে বাক্যের অংশ আমরা পেয়েছি, এখানে লক্ষ্য করো কেম এই ফাইনাইট ভার্ব আমরা পেলাম। তাহলে হোয়েন দ্য টিচার কেম এটা অবশ্যই একটা ক্লজ। এবং হোয়েন দ্য টিচার কেম এই অংশটুকু দেখো স্বাধীনভাবে বা একলা নিজের অর্থ সম্পূর্ণ করতে পারছে না। তার অর্থ সম্পূর্ণ করার জন্য হি ওয়াজ প্লেইং এই প্রিন্সিপাল ক্লজের উপর তাকে নির্ভর করতে হচ্ছে। কারণ যদি হি ওয়াজ প্লেইং যদি না থাকতো, তাহলে হোয়েন দ্য টিচার কেম, শুধুমাত্র হোয়েন দ্য টিচার কেম বললে কিন্তু আমরা তার অর্থ সম্পূর্ণ করতে পারছি না বা সম্পূর্ণভাবে বুঝতে পারছি না। তাহলে এই হোয়েন দ্য টিচার কেম এই অংশটুকুকে আমরা বা এই ক্লজটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। এইবার লক্ষ্য করো, এই যে হোয়েন দ্য টিচার কেম এই সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব রয়েছে সেই ভার্বকে মডিফাই করছে। আর আমরা জানি কি, ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সে হোয়েন দ্য টিচার কেম এই সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্ব হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে। তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি যে সেন্টেন্সে কিছু কিছু সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। সাবঅর্ডিনেট ক্লজ যখনই অ্যাডভার্ব হিসেবে কোনো সেন্টেন্সে ব্যবহার হয়, তখন তাদেরকে আমরা বলি অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজও আমরা বলি। তাহলে আমরা জানলাম কি, যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো কোনো সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, সে তখন নাউন ক্লজ। আবার সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলে তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। আবার সাবঅর্ডিনেট ক্লজ যদি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, তাহলে তাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বলছি। আমরা অ্যাডভার্ব ক্লজ কাকে বলে সেটা জানলাম। এইবার আমরা এই অ্যাডভার্ব ক্লজের ফাংশন আমরা দেখে নেব। দেখো, একটা সেন্টেন্সে অ্যাডভার্ব ঠিক যে কাজগুলো করে, অ্যাডভার্ব ক্লজও কিন্তু একই কাজগুলো করবে। অ্যাডভার্ব দেখো, টাইম যখন ভার্বকে মডিফাই করে সেক্ষেত্রে টাইম সম্পর্কে বলে। আমরা দেখি একটা সেন্টেন্স, দে ওয়্যার প্লেইং ওয়েন দ্য টিচার কেম। দেখো, ওয়েন দ্য টিচার কেম এ কিন্তু একটা টাইমকে এক্সপ্রেস করছে। এরপরে দেখো প্লেস, অ্যাডভার্ব ক্লজ প্লেস সম্পর্কে বলছে বা ভার্বকে মডিফাই করার সময় দেখো প্লেস। এখানে দেখো হি মেক্স ফ্রেন্ড ওয়্যার এভার হি গোজ। ওয়্যার এভার হি গোজ এই অংশটুকু বা এই সাবঅর্ডিনেট ক্লজ লক্ষ্য করো,
এ কিন্তু প্লেসকে ইন্ডিকেট করছে। এরপর দেখো কজ অর রিজন, কারণ, কজ বা রিজন সম্পর্কে বলে বা কজ বা রিজন ইন্ডিকেট করে। দেখো শি ওয়াজ পানিশড বিকজ শি ওয়াজ লেট, বিকজ শি ওয়াজ লেট এই সাবঅর্ডিনেট ক্লজ এ কিন্তু কজ বা রিজন কে ইন্ডিকেট করছে। এরপরে দেখো এফেক্ট অর রেজাল্ট, অ্যাডভার্ব ক্লজ এফেক্ট অর রেজাল্টকে একটা সেন্টেন্সে রেজাল্ট প্রকাশ করে বা ইন্ডিকেট করে। দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, দ্যাট হি ক্যানট ওয়াক এটা কিন্তু এই যে সো উইক, এই হি ইজ সো উইক এর রেজাল্ট। দ্যাট হি ক্যানট উইক, দ্যাট হি ক্যানট ওয়াক এই অংশটুকু কিন্তু অ্যাডভার্ব ক্লজ। এরপরে দেখো এক্সটেন্ট বোঝায় একটি সেন্টেন্সে, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি। এখানে দেখো একটা এক্সটেন্ট, সেই এক্সটেন্টকে বোঝাচ্ছে। ম্যানার, আমরা জানি যে অ্যাডভার্ব ম্যানার একটা সেন্টেন্সের ম্যানারকে ইন্ডিকেট করে বা ম্যানার প্রকাশ করে। হি প্লেজ অ্যাজ হি ইউজুয়ালি ডাজ, দেখো অ্যাজ হি ইউজুয়ালি ডাজ, দেখো তার ম্যানারটাকে, তার খেলার যে ম্যানারটাকে, সেই ম্যানারকে এখানে প্রকাশ করছে। এরপরে দেখো কন্ডিশন অর্থাৎ শর্ত, অ্যাডভার্ব শর্ত প্রকাশ করে একটি সেন্টেন্সে। আই শ্যাল গো ইফ ইউ কাম, ইফ ইউ কাম দেখো একটা শর্ত, সেটা আই শ্যাল গো, এই যে অংশ আই শ্যাল গো প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজ কোন শর্তের উপর নির্ভরশীল, কোন শর্ত দিচ্ছে, ইফ ইউ কাম, তাহলে শর্তও কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ প্রকাশ করছে, যেমন একটা অ্যাডভার্ব করে। কম্প্যারিজন তুলনা, তুলনা দেখো হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ সিস্টার, যে অ্যাজ হিজ সিস্টার এই অংশটুকু কিন্তু তুলনা প্রকাশ করছে। কন্ট্রাস্ট বা বৈপরীত্য, দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, এখানে দেখো আমরা যে ধরে নিই যে দরিদ্র মানেই সে, যেহেতু তার অর্থ কম সেহেতু সে আনহ্যাপি, কিন্তু এখানে হি ইজ পুয়ার কিন্তু সে হ্যাপি, এই যে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট এখানে প্রকাশ হচ্ছে। পারপাস, পারপাস এটা লক্ষ্য বা উদ্দেশ্যও কিন্তু বোঝায়। উই রিড আমরা পড়ি, কেন, তার পারপাস কি, আমাদের পড়ার যে লক্ষ্য সেটা কি, দ্যাট উই লার্ন শেখার জন্য। এই যে দ্যাট উই লার্ন এই সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বের মতোই এই সেন্টেন্সে এখানে পারপাস প্রকাশ করেছে। তাহলে আমরা অ্যাডভার্ব যে ক্লজ, সেই ক্লজের যে বিভিন্ন ফাংশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে জানলাম। তাহলে আমরা ক্লজ সম্পর্কে জানলাম, আমরা দেখলাম যে ক্লজ মূলত দু ধরনের, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। আরও এক ধরনের ক্লজ আমরা দেখেছি কোঅর্ডিনেটিং ক্লজ, যেটা মূলত কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এইবার সাবঅর্ডিনেট ক্লজ আমরা দেখলাম কি, সাবঅর্ডিনেট ক্লজ তিন ধরনের, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। তাহলে এই যে তিন ধরনের ক্লজ, এই তিন ধরনের ক্লজ সম্পর্কে আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এরপরে আমরা সেন্টেন্স, বিভিন্ন ধরনের সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব।